হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল লোগোস বায়ো। আজকে আমরা এসএসসির জন্য যে এসএলএসটির প্রিপারেশন আমরা নিচ্ছিলাম সেখান থেকে বটানি পার্ট বলো বা জুলজির সঙ্গে অ্যাসোসিয়েটেড যে পার্ট, তার যে প্লান্ট অ্যানাটমি পার্টটা রয়েছে, সেই প্লান্ট অ্যানাটমি থেকে প্লান্ট টিস্যু সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটিতে নতুন আছো তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমি এসএসসি সিলেবাসের অন্তর্গত যে টপিকগুলো আছে 3 মাসের মধ্যে যত দ্রুত সম্ভব সেগুলো শেষ করার চেষ্টা করছি। তো তোমরা আমাদের সাথে থাকো। ওকে, সো লেটস স্টার্ট। আজকে আমরা পড়ব প্লান্ট টিস্যু বা উদ্ভিদ কলা সম্পর্কে আলোচনা করব, হুইচ ইজ এ পার্ট অফ প্লান্ট অ্যানাটমি। উদ্ভিদ অ্যানাটমি বা প্ল্যান্ট অ্যানাটমির এটা একটা অংশ, প্লান্ট টিস্যু অর্থাৎ উদ্ভিদ কলা। আমরা জানি যে প্রথমে কোষ, সমস্ত কোষ একত্রিত হয়ে কলা তৈরি করবে। কলাগুলো, অনেকগুলো কলা মিলে কলাতন্ত্র তৈরি করবে। কলাতন্ত্রগুলো মিলে অঙ্গ তৈরি করবে, অঙ্গ প্রত্যঙ্গ বা অর্গ্যানস, এবং সেগুলো মিলে আবার অঙ্গতন্ত্র বা অর্গ্যান সিস্টেম তৈরি করবে, তাই না? অঙ্গতন্ত্র বা অর্গ্যান সিস্টেম বলতে পারি আমরা, অর্গ্যান সিস্টেম। তো আমরা জানি সেলস, so many cells togetherly forms tissue, so many tissue togetherly form tissue system, tissue system forms organ and organ form organ systems. তো আজকে আমরা এই কলা সম্পর্কে আলোচনা করব, টিস্যু বা কলা। কলাতন্ত্র নিয়ে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। উদ্ভিদের কলা এবং কলাতন্ত্র একটা গুরুত্বপূর্ণ অংশ আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। তো শুরু করা যাক। কলা, আমাদের উদ্ভিদ কলাকে আমরা কতগুলো ভাগে ভাগ করেছি? মূলত দুটো ভাগে। একটা হচ্ছে ভাজক কলা, ভাজক কলা বা মেরিস্টেম্যাটিক টিস্যু, অন্যদিকে স্থায়ী কলা বা পার্মানেন্ট টিস্যু। স্থায়ী কলা অর পার্মানেন্ট টিস্যু। আমরা যদি ক্লাসিফিকেটরি স্কিম দেখি, ভাজক কলার ভাগগুলোতে দেখব প্রাথমিক ভাজক কলা ও গৌণ ভাজক কলা। প্রাথমিক ভাজক কলার আবার কতগুলো ভাগ রয়েছে, তো সেটা আমরা একটা ইমেজ দিয়ে বোঝার চেষ্টা করি। সাপোজ এটা একটা প্ল্যান্ট, এটা হচ্ছে আমার গ্রাউন্ড লেভেল ভূমি, সেখান থেকে আমার একটা প্ল্যান্ট জেনারেশন হচ্ছে, এটা আমার রুট পার্ট, আর এখান থেকে আমার কাণ্ড বা শুট পার্ট জেনারেশন হচ্ছে, সাপোজ পাতা তৈরি হবে। ওকে, তো এই যে এখান থেকে আমার বর্ধিষ্ণু অঞ্চল, এই বর্ধিষ্ণু অঞ্চলে যে ভাজক কলাটা থাকবে সেটাকে আমরা বলবো শুট এপিক্যাল মেরিস্টেম, অর্থাৎ অগ্রস্থ ভাজক কলা আমরা বলতে পারি, বা স্যাম বলা যেতে পারে, SAM, স্যাম, শুট এপিক্যাল মেরিস্টেম। আচ্ছা, মূলের দিকেও অনেকটা থাকবে, যেখানে মূলটা বৃদ্ধি পাচ্ছে মাটির নিচে, এটাকে আমরা বলবো রুট এপিক্যাল মেরিস্টেম, রুট এপিক্যাল মেরিস্টেম, বা নিম্নস্থ ভাজক কলা বলতে পারি আমরা, বা র্যাম বলতে পারি, শ্যাম অ্যান্ড র্যাম। ওকে, তাহলে এইটা একটা টাইপ গেল প্রাথমিক ভাজক কলার। প্রাথমিক ভাজক কলার এটা একটা প্রকারভেদ গেল।
এইটা আর একটা প্রকারভেদ গেল। আর এই কাণ্ডের এইখানটাতে কাণ্ডটাকে ঘিরে ধরে রেখেছে, ধরো ভেতরের দিকে রয়েছে, কাণ্ডের ভেতরের দিকে রয়েছে কলাগুলো, নীল রঙে যেটা দিচ্ছি সেটাকে আমরা বলবো ইন্টারক্যালারি মেরিস্টেম। ইন্টারক্যালারি মেরিস্টেম। ওকে, তাহলে প্রাথমিক যে ভাজক কলা বা প্রাইমারি ভাজক কলা সেটা তিনটে পার্টে বিভক্ত। একটা শুট এপিক্যাল মেরিস্টেম প্রাইমারি, এটা সেকেন্ডারি, শুট এপিক্যাল মেরিস্টেম, রুট এপিক্যাল মেরিস্টেম, ইন্টারক্যালারি মেরিস্টেম। এই তিনটে ভাগে আমরা প্রাথমিক ভাজক কলাকে পেয়ে যেতে পারি। গৌণ ভাজক কলা, প্রাথমিক ভাজক কলার তাহলে দেখো প্রাথমিক ভাজক কলা কাজ করছে কিভাবে, লেন্থেনিং করছে, অর্থাৎ দৈর্ঘ্যে বৃদ্ধি করছে, তাই না? একটা উদ্ভিদকে তার দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পেতে সাহায্য করছে। তাহলে যদি আমার বলে যে প্রাথমিক ভাজক কলার কাজ কি, তাহলে আমরা কি বলবো? প্রাথমিক ভাজক কলার কাজ হচ্ছে এটা উদ্ভিদের দৈর্ঘ্য বরাবর যে বৃদ্ধি, লেন্থেনিং, সেটাতে সাহায্য করছে প্রাথমিক ভাজক কলা। নেক্সট হচ্ছে গৌণ ভাজক কলা। গৌণ ভাজক কলা কাকে বলবো? না প্রাথমিক ভাজক কলা থেকে উৎপত্তি লাভ করেছে এমন কলাদের আমরা গৌণ ভাজক কলা বলবো। তো গৌণ ভাজক কলার মূল কাজ যদি আমরা দেখি, গৌণ ভাজক কলার মূল কাজ হচ্ছে কিন্তু দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি না পেয়ে প্রস্থ বরাবর বৃদ্ধিপ্রাপ্ত হওয়া। কোনো একটা উদ্ভিদ দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পেতে সাহায্য করলো প্রাথমিক ভাজক কলাগুলো, কিন্তু তার প্রস্থ বরাবর সেটাকে মোটা হতে সাহায্য করবে কে? গ্রিথ। লেন্থ না করে গ্রিথ করতে সাহায্য করবে হচ্ছে গৌণ ভাজক কলা, অর্থাৎ প্রস্থ বরাবর বৃদ্ধি, প্রস্থ বরাবর বৃদ্ধি পেতে সাহায্য করছে কে? গৌণ ভাজক কলা বা সেকেন্ডারি মেরিস্টেম। গৌণ ভাজক কলার অনেকগুলো ভাগ রয়েছে। গৌণ ভাজক কলার ভাগগুলোকে এক নম্বরে আমরা লিখব কর্ক ক্যাম্বিয়াম। কর্ক ক্যাম্বিয়াম। এই কর্ক ক্যাম্বিয়ামের আরও একটা নাম ফেলোজেন, এটাকে ফেলোজেনও বলা হয়। ওকে, কি জিনিস কর্ক ক্যাম্বিয়াম? না উদ্ভিদের যে একদম বাইরের ছাল বা বাকল, উদ্ভিদের ছাল যেটা বার্ক যেটাকে বলি আমরা ইংরেজিতে, উদ্ভিদের বার্ক বা ছাল লিখি, সেই ছালটাকেই বলা হচ্ছে। তো ছালটা তো অনেক, গাছটা ছোটোবেলায় যখন ছোট ছিল সেটা আস্তে আস্তে পুরু হয়ে গিয়ে পরে সেটা ছাল তৈরি করে, আমরা জানি সবাই। তো এটা কিন্তু এক ধরনের গৌণ ভাজক কলার দ্বারা গঠিত হয়, তো এটাকে বার্ক বলছি। তো এই ফেলোজেন বা কর্ক ক্যাম্বিয়ামের আবার দুটো লেয়ার। ছালটাকে যখন আমরা গাছ থেকে ছাড়াই, বাইরের দিকটা খয়েরি একদম শক্ত, যেখানে মৃত কোষগুলো থাকে আমরা বুঝতে পারি, এবং ভেতরের দিকটা কিন্তু আবার নরম থাকে। তো এই কর্ক বা ফেলোজেনের দুটো দিক রয়েছে, একটাকে আমরা বলবো ফেলেম। কর্ক বা ফেলোজেনের দুটো দিক, একটাকের নাম হচ্ছে ফেলেম, যেটা বাইরের দিকে থাকবে, ফেলোজেনের বাইরের দিকে থাকে ফেলেম। এখান থেকে অনেক সময় প্রশ্ন দেয় এমসিকিউ। আর ভেতরের দিকে থাকে ফেলোডাম বা কর্ক। এটা কি বলে? কর্ক, ফেলোডাম বা কর্ক। এটা কিন্তু ছালের ভেতরের দিকে থাকে, এটা আমাদের মাথায় রাখতে হবে। ভেতরের দিকে থাকে কর্ক বা ফেলোডাম। ফেলেমটা এবং ফেলোডামটা ফেলোজেনের ভাগ। ওকে, তাহলে এটা একটা ভাগ চলে গেল গৌণ ভাজক কলার। গৌণ ভাজক কলার আরও একটা গুরুত্বপূর্ণ ভাগ হচ্ছে ইন্টারফ্যাসিকিউলার ক্যাম্বিয়াম। ইন্টারফ্যাসিকিউলার ক্যাম্বিয়াম। গৌণ বৃদ্ধি কোথায় হয়? এই বৃদ্ধিটা না জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে হয়। সাপোজ আমার জাইলেম রয়েছে এখানে, জাইলেম, তো এইখানে একটা বৃদ্ধি দেখা যাবে, এইখানে একটা বৃদ্ধি দেখা যাবে এক্সট্রা, এটাকে আমরা বলবো ক্যাম্বিয়াম। এটাকে আমরা কি বলবো? ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। এই দিকে থাকবে আমার ফ্লোয়েম। ওকে,
এটা যদি প্রস্থচ্ছেদ হয় তাহলে জাইলেম নিচের দিকে, ভেতরের দিকে জাইলেম থাকবে এবং বাইরের দিকে ফ্লোয়েম বা কর্টেক্সের দিকে ফ্লোয়েম থাকবে এবং মাঝখানে থাকবে ক্যাম্বিয়াম। এটাও এক ধরনের গৌণ বৃদ্ধিতে সাহায্য করছে। তাহলে আমাদের ভাজক কলাগুলো হয়ে গেল, মেরিস্টেমেটিক টিস্যুগুলো হয়ে গেল। নেক্সট আমরা আলোচনা করব স্থায়ী কলা সম্পর্কে। নেক্সট আমরা কি আলোচনা করব? স্থায়ী কলা সম্পর্কে। তো আমি এটা ইরেজ করে দিই। স্থায়ী কলা, ভাজক কলাগুলো থেকে স্থায়ী কলা তৈরি হয়। আমরা জানি ভাজক কলাগুলো ম্যাচিওরড হয়ে যায়, এগুলো ইম্যাচিওর সেল ইন দ্যাট সেন্স আমরা বলতে পারি, ইম্যাচিওর বলা যেতে পারে ইন দ্যাট সেন্স, ইম্যাচিওর, বাট এগুলো ম্যাচিওর সেল। এগুলো কি সেল? ম্যাচিওর সেল, যা কিনা ভাজক কলা থেকেই উৎপত্তি লাভ করেছে স্থায়ী কলাগুলো। এগুলো সিম্পলিফাইড ছিল, সিম্পলিফাইড কলা, কিন্তু এগুলো স্পেশালাইজড কলা বলতে পারি আমরা, স্পেশালাইজড টিস্যু বলতে পারি আমরা। ওকে, তো স্থায়ী কলার ভাগগুলো আমরা আলোচনা করি। স্থায়ী কলার দুটো ভাগ মূলত, একটা হচ্ছে সরল স্থায়ী কলা আর এটা হচ্ছে জটিল স্থায়ী কলা। সিম্পল পার্মানেন্ট টিস্যু, কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। সরল স্থায়ী কলা আর একটা জটিল, সিম্পল আর এটা হচ্ছে কমপ্লেক্স। সিম্পল বা সরল স্থায়ী কলাগুলোর তিনটে ভাগ ছিল: প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং আরেকটা ভাগ ছিল স্ক্লেরেনকাইমা। মূলত এই তিনটে ভাগ ছিল আমাদের। ওকে, তো আমরা সরল স্থায়ী কলাগুলো নিয়ে আলোচনা করি। প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। এবার এখানে অনেক সময় প্রশ্ন দেয় কোনগুলো মৃত কোনগুলো জীবিত, কোনগুলো মৃত কোনগুলো জীবিত। প্যারেনকাইমা মৃত, জীবিত কোষ, কোলেনকাইমা জীবিত কোষ, কিন্তু স্ক্লেরেনকাইমা মৃত কোষ। তো এদের স্ট্রাকচারগুলো বোঝার আগে প্যারেনকাইমা কোথায় থাকে, কোলেনকাইমা কোথায় থাকে এবং স্ক্লেরেনকাইমা বা কোথায় থাকে এবং তাদের ভাগগুলো পড়ি। সরল স্থায়ী কলা, ভাজক কলা থেকে উৎপত্তি লাভ করা এই কোষগুলো। তো কতগুলো প্যারামিটারের ভিত্তিতে আমরা এদের আলোচনা করব। প্যারেনকাইমা কম্পারেটিভ অ্যানালাইসিস করার মাধ্যমে আমরা এদেরকে মনে রাখবো, এবং স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা কোষগুলোর যদি আকৃতির কথা যাই আমরা, এক নম্বর পয়েন্টে যদি আমরা আকৃতির কথাতে যাই তাহলে কোষগুলো এইরকম হয়, হয় গোলাকার বা ডিম্বাকার। ওকে, প্যারেনকাইমা কোষ, এগুলো কি? প্যারেনকাইমা কোষ। আচ্ছা, কোলেনকাইমা কোষের আকৃতিতে চলে যাই। এখানে কোষ কেন বলছি? কারণ একটা করে নিয়েছি বলে। এগুলো তো কলা, অনেকগুলো কোষ মিলে থাকে, অর্থাৎ অনেকগুলো কোষ থাকতে পারে। এখানে আরও অনেকগুলো পাশাপাশি কোষ থাকতে পারে। ধরো এখানে আরও একটা রয়েছে, সাপোজ। ওকে, সাপোজ এইভাবে রয়েছে। আচ্ছা, স্ক্লেরেনকাইমাগুলো দেখতে এরকম হয় মূলত। তো
তো আকৃতির দিক থেকে দেখো এগুলো ডিম্বাকার। আকৃতির কথাই যদি আমি বলি তাহলে এগুলো কি হচ্ছে, ডিম্বাকার বা গোলাকার। এগুলো পলিগোনাল, বহুভুজাকার, পলিগোনাল, চতুর্ভুজাকার। এটার ক্ষেত্রে গোলাকার বা নলাকার এরকম আমরা দেখতে পারি। ওকে, নেক্সট যে পয়েন্টের উপর আলোচনা করব, 2 নম্বর পয়েন্ট আমরা ধরতে পারি এই যে প্যারেনকাইমা কোষ বা কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এদের মাঝখানে ইন্টারসেলুলার স্পেস বা কোষান্তর স্থান, ইন্টারসেলুলার স্পেস বা কোষান্তর স্থান। ছবিটা দেখো, দুটো কোষের মাঝখানে কিন্তু এখানে একটা গ্যাপ আছে, এদিকেও গ্যাপ থাকে। তাহলে এদের কোষান্তর স্থান বা ইন্টারসেলুলার স্পেস থাকে কি থাকে না? কোষান্তর, কোষের অন্তর, কোষান্তর স্থান থাকে, এদের থাকে না, অ্যাবসেন্ট। এদের থাকে না, এদেরও অ্যাবসেন্ট। কেমন? আচ্ছা, প্যারেনকাইমা কোষগুলোর ওয়ালের কথাতে যদি চলে যাই, প্রাচীর বা সেল ওয়াল খুব ইম্পর্টেন্ট, সেল ওয়াল। এদের ক্ষেত্রে প্রাচীরটা কিন্তু খুব বেশি মোটা দেখতে পাচ্ছি না, এটা শুধুমাত্র সেলুলোজ দ্বারা গঠিত হবে। এদের ক্ষেত্রে সেলুলোজ প্লাস পেকটিন দ্বারা গঠিত হবে। আর এদের ক্ষেত্রে সেলুলোজ তো থাকেই, প্লাস লিগনিন প্লাস সুবেরিন, এই সমস্ত কেমিক্যালগুলো এদের মধ্যে থাকে। ওকে, আচ্ছা, প্যারেনকাইমার যদি টাইপসে চলে যাই, কোলেনকাইমার ফাংশনে চলে যাই, টাইপস না করে ফাংশন পড়ি, টাইপসগুলো পরে আলোচনা করব। কাজের দিক থেকে যদি যাই, প্যারেনকাইমার কাজ কিন্তু অনেকগুলোই রয়েছে। সবার প্রথমে যে কাজটা থাকবে সেটা হচ্ছে ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষ, স্টোরেজ, ইম্পর্টেন্ট কাজ। কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমার একটাই ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে মেকানিক্যাল সাপোর্ট বা যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা। দুটোরই একই কাজ, যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা। এখানেও তাই, যান্ত্রিক দৃঢ়তা প্রদান। ওকে, আচ্ছা, প্যারেনকাইমার কিন্তু প্যারেনকাইমার সাথে কি কি কোষ আছে বা কি কি কম্পোনেন্ট যুক্ত আছে তার উপর বেস করে প্যারেনকাইমা অনেক রকমের হয়। প্যারেনকাইমার টাইপসগুলো যদি যাই, প্যারেনকাইমা কোষের টাইপসগুলো আলোচনা করি। যদি ক্লোরোফিল থাকে, প্যারেনকাইমা প্লাস ক্লোরোফিল, তাহলে সেটাকে আমরা বলতে পারি ক্লোরেনকাইমা। ক্লোরেনকাইমা যেটা ফটোসিনথেসিস করতে সাহায্য করবে। আচ্ছা, প্যারেনকাইমা কোষে যদি প্রচুর পরিমাণে বায়ু ভরা থাকে, প্যারেনকাইমা প্লাস এয়ার স্যাক্স থলি, বায়ুথলি থাকে, তাহলে সেটাকে আমরা বলতে পারি এরেনকাইমা। কাদের দেখা যায় এরেনকাইমা? জলজ উদ্ভিদ যারা রয়েছে, যেমন কচুরিপানা, যেমন কলমি, এদের মধ্যে এরেনকাইমা দেখা যায়। জলে ভেসে থাকতে, নিমজ্জিত থাকতে সাহায্য করছে। কচুরিপানা, আইকর্নিয়া ক্র্যাসিপেস, কলমি, ইপোমিয়া, তাই না? এদের মধ্যে দেখা যেতে পারে। আচ্ছা, তো এগুলো ভাগ এইভাবে কাজ করতে পারে। কোলেনকাইমার কোনো ভাগ নেই ইন দ্যাট সেন্স, কিন্তু স্ক্লেরেনকাইমা
স্ক্লেরেনকাইমার কিন্তু আমরা ভাগ দেখতে পারবো। এই যে স্ক্লেরেনকাইমার দুটো ভাগ। স্ক্লেরেনকাইমার যদি টাইপস আলোচনা করি, দুটো টাইপ আমরা পেয়ে যাব স্ক্লেরেনকাইমার। এখানেই করি। স্ক্লেরেনকাইমাকে দুটো ভাগে ভাগ করতে পারি আমরা। একটাকে আমরা বলছি স্ক্লেরেনকাইমা তন্তু, স্ক্লেরেনকাইমা তন্তু, আরেকটা হচ্ছে স্ক্লেরাইড। আরেকটা কি? স্ক্লেরাইড। স্ক্লেরাইড এটা স্ক্লেরেনকাইমার দুটো ভাগ। স্ক্লেরেনকাইমা তন্তুটা দেখা যায় পাটের তন্তুতে, পাট গাছে, যেই তন্তু দিয়ে আমরা চটের দড়ি তৈরি করি বা চটের ব্যাগ তৈরি করি আমরা, সরি চটের ব্যাগ, পাটের দড়ি বলছি, পাটের দড়ি তৈরি হবে বা চটের ব্যাগ তৈরি হবে। ওকে, পাট গাছ। তারপরে ধরো নারকেল দড়ি যেটা দিয়ে আমরা তৈরি করি, নারকেলের খোসা দিয়ে নারকেল দড়ি, সেখানেও আমার স্ক্লেরেনকাইমা কিন্তু তন্তু হিসাবে থাকে। স্ক্লেরেনকাইমা ইন দ্য ফর্ম অফ ফাইবার থাকে। নাও স্ক্লেরাইড কোথায় থাকে? স্ক্লেরাইড থাকে বিভিন্ন ফলের খোসাতে এবং ফলের শ্বাসে। বিভিন্ন ফলের খোসা এবং ফলের শ্বাসে কিন্তু আমার স্ক্লেরাইড থাকে। সে ফর এক্সাম্পল ওয়ালনাট বা আখরোট, যেটাকে আমরা বলি, আখরোট ফল খেয়েছি আমরা, সেই আখরোটের যে খোসাটা যেটা অনেক শক্ত হয়, সে আখরোটের খোসাতে কিন্তু আমার স্ক্লেরাইড থাকে। নাশপাতি যে আমরা খাই, নাশপাতির শ্বাসে কিন্তু এই স্ক্লেরাইডটা আমরা পেয়ে যাব। এটা হচ্ছে স্ক্লেরাইড। এই ছবিটা স্ক্লেরাইডের এবং এই ছবিটা স্ক্লেরেনকাইমা তন্তুর। সরাসরি তন্তু লিখে দিই এখানে, তন্তুর। ওকে, তো এই হয়ে গেল আমার সিম্পল পার্মানেন্ট টিস্যু বা সরল স্থায়ী কলাগুলো, অর্থাৎ প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা সম্পর্কে একটা আমাদের ধারণা, যেখান থেকে বিভিন্ন ধরনের এমসিকিউগুলো আসতে পারে। যে কোলেনকাইমা কোষের প্রাচীর কী দ্বারা নির্মিত হয়, স্ক্লেরেনকাইমা কোষের প্রাচীর কী দ্বারা নির্মিত হয়, স্ক্লেরাইড কাদের মধ্যে দেখা যায়, স্ক্লেরেনকাইমা তন্তু কাদের মধ্যে দেখা যায়, এরেনকাইমা কী বা কাদের মধ্যে দেখা যায়, কী কাজে লাগে, ক্লোরেনকাইমা কী কাদের মধ্যে দেখা যায়। আচ্ছা, আর একটা জিনিস বলি, প্যারেনকাইমার আর একটা কাজ, প্যারেনকাইমা কোষের আরও একটা কাজ, দুটো কাজ না বললেই নয়। এই প্যারেনকাইমা কিন্তু কাণ্ড এবং মূলের যে বহিঃত্বক সেটা তৈরি করতে সাহায্য করে। সবচেয়ে বাইরের যে লেয়ার, সেটাকে এপিডার্মিস বলছি আমরা, এপিডার্মিস ইন কেস অফ স্টেম বা কাণ্ড। এই এপিডার্মিসটাও কিন্তু প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি হয়। এটা কিন্তু আবার মেকানিক্যাল সাপোর্ট প্রোভাইড করে, অর্থাৎ যান্ত্রিক দৃঢ়তা কিছুটা হলেও এই প্যারেনকাইমা দিয়ে থাকে। আবার মূলের ক্ষেত্রে এটারই নাম হয়ে যায় এপিব্লেমা। এপিব্লেমা কার ক্ষেত্রে দেখা যায়? মূলের ক্ষেত্রে। মূলের একদম বাইরের দিকে থাকবে, সবচেয়ে বাইরের আস্তরণ, সেটাকে আমরা এপিডার্মিস না বলে বলবো এপিব্লেমা। এই এপিডার্মিস এবং এপিব্লেমার স্ট্রাকচারগুলো আমরা যখন টিস্যু সিস্টেম পড়ব, কাণ্ড এবং মূলের প্রস্থচ্ছেদগুলো একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদদের, তখন এগুলো সম্পর্কে স্ট্রাকচারগুলো আবার জানবো। ওকে, তো এটা হয়ে গেল আমার সিম্পল পার্মানেন্ট টিস্যু। নেক্সট আমি পড়বো হচ্ছে, আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে জটিল পার্মানেন্ট টিস্যু বা কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। তো এটা ইরেজ করে দিচ্ছি। জটিল পার্মানেন্ট টিস্যুর কথাতে যদি যাও, এই জটিল পার্মানেন্ট টিস্যুগুলোকে অনেক সময় ভাস্কুলার টিস্যুও বলা হয়। জটিল পার্মানেন্ট টিস্যুগুলোকে কি বলা হয়? ভাস্কুলার টিস্যু বা সংবহন কলা। ভাস্কুলার টিস্যু মানে কি? সংবহন কলা। জটিল স্থায়ী কলা। এই জটিল স্থায়ী কলাকে আমরা অনেক সময় কি বলি? সংবহন কলা বা ভাস্কুলার টিস্যু। সংবহন কলা। তো এটা কত রকমের হয়? আমরা দেখেছি দু রকমের হয়, জাইলেম এবং ফ্লোয়েম। মূলত জাইলেম ও ফ্লোয়েম এই দুটো মিলে তৈরি হয় ভাস্কুলার টিস্যু বা সংবহন কলা। তো এই জাইলেম বড় জ্বালাতন। জাইলেম কি করে? জাইলেম তো কলা, কলা নিশ্চয়ই অনেকগুলো কোষ দ্বারা গঠিত হয়। তো জাইলেম কলা কি কি কোষ দ্বারা গঠিত হয় সেটা আমরা আগে জেনে নিই। জাইলেম কলা ভেসেলস
বা বাংলায় যাকে আমরা বলছি ট্রাকিয়া দিয়ে তৈরি হয়। নাম্বার 1 ট্রাকিয়া কোষ থাকে। নাম্বার 2 ট্রাকিডস থাকে, এর মধ্যে কি থাকে? ট্রাকিড। নাম্বার 3 জাইলেম প্যারেনকাইমা থাকে, জাইলেম প্যারেনকাইমা। আর থাকে জাইলেম, বারবার জাইলেম লিখছি না, জাইলেম তন্তু। এই 4টে কোষ দিয়ে আমার জাইলেম তৈরি হয়। ওকে, তো এইখানে আবার একটা কিছু কন্ট্রাডিক্টরি প্রশ্ন থাকবে এই ভেসেলস বা ট্রাকিয়াকে নিয়ে। আচ্ছা, একটা জিনিস ওটা আর বলা হলো না, থাক। আমরা যে পড়েছিলাম যে প্রাইমারি গ্রোথ, প্রাইমারি ভাজক কলা এবং সেকেন্ডারি ভাজক কলা। তো প্রাইমারি ভাজক কলা যেমন সমস্ত উদ্ভিদদের ক্ষেত্রে ছিল, সেকেন্ডারি ভাজক কলা কিন্তু একবীজপত্রী উদ্ভিদদের মধ্যে দেখা যায় না। তোমরা দেখো ধান গাছ, ধান গাছের কিন্তু কাণ্ডটা লম্বা হয়, খুব বেশি মোটা হয় না। ধান গাছ একবীজপত্রী উদ্ভিদ। তারপরে তোমরা চলে যাও ভুট্টা, ভুট্টার গাছটা লম্বাই হলো, খুব বেশি একটা মোটা হয় না, মোটা হয় তবে যে সেকেন্ডারি গ্রোথ সেটা কিন্তু ওই একবীজপত্রী উদ্ভিদদের মধ্যে রিটার্ডেড থাকে, কম হয় বা রিটার্ডেড হয়ে যায়। আচ্ছা, এবারে চলে সেই ভেসেলস বা ট্রাকিয়াকে নিয়ে একটা সমস্যা আছে। কি সমস্যা? না, উদ্ভিদ জগতের যে জিমনোস্পার্ম, কাদের বলে? ব্যক্তবীজী, যাদের বীজ ফলের বাইরে থাকে, তাই না? এই ব্যক্তবীজীদের জিমনোস্পার্ম বা ব্যক্তবীজীদের এই ভেসেলস বা ট্রাকিয়া থাকে না, ট্রাকিয়া থাকে না। এই জন্য এদের যে কাণ্ডটা সেটাকে বলা হয় সফটউড, সফটউড। কিন্তু যারা অ্যাঞ্জিওস্পার্ম অর্থাৎ গুপ্তবীজী, তাদের কিন্তু ট্রাকিয়া থাকে। তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন আসার একটা সম্ভাবনা থাকছে যে কাদের, বিশেষ করে জিমনোস্পার্মদের সফটউড কেন বলা হয়, কি কারণে, কি বা কি থাকে না জিমনোস্পার্মদের মধ্যে? ভেসেলস, ট্রাকিড বা জাইলেম তন্তু বা জাইলেম প্যারেনকাইমা, কোনটা না থাকার জন্য এদের সফটউড বলা হয়? বা কোনটা থাকার জন্য অ্যাঞ্জিওস্পার্মদের যে স্টেম সেটাকে হার্টউড বলা হয়? হার্ডউড, সরি হার্ট না, হার্ড ট্রাকিয়া থাকে, এদের হার্ডউড বলা হয়। মনে থাকবে, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ভেসেলস বা ট্রাকিয়া। আচ্ছা, এবার জাইলেমের মধ্যে যে কোষগুলো আছে, এই যে ট্রাকিয়া, ট্রাকিড, জাইলেম প্যারেনকাইমা, তন্তু, এদের বেশিরভাগই কিন্তু মৃত, মোস্টলি ডেড। শুধুমাত্র তো এটা ডেড, এটা ডেড, এটা লিভিং এল, এটা ডেড। জাইলেম প্যারেনকাইমাটাই শুধুমাত্র জীবিত, বাকিগুলো কিন্তু মৃত। এটা আমাদের মাথায় রাখতে হবে যে জাইলেমের মধ্যে, জাইলেম কলার মধ্যে যে কোষগুলো আছে তার মধ্যে কোনটা জীবিত বা কোন, বেশিরভাগ যেহেতু মৃত তাই কোনটা জীবিত সেটাই দেওয়ার সম্ভাবনা বেশি, জাইলেম প্যারেনকাইমা। এখান থেকে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এবার জাইলেমের দুটো ভাগ আমরা আবার আলোচনা করব। উৎপত্তি অনুসারে, অ্যাকর্ডিং টু দ্য অরিজিন, যখন জাইলেম কলা তৈরি হচ্ছিল, আবির্ভাব হচ্ছিল ডিউরিং এমব্রায়োজেনেসিস বা ভ্রূণ অবস্থায়, প্রথমের দিকে যে জাইলেমগুলো তৈরি হচ্ছিল সেগুলোকে আমরা বলবো প্রোটোজাইলেম। সেগুলোকে কি বলা হবে? প্রোটোজাইলেম, প্রোটোজাইলেম। কাকে বলবো প্রোটোজাইলেম? উৎপত্তির অগ্রভাগে যারা উৎপত্তি লাভ করেছে এবং এদের সাইজ বা আকৃতি ছোট হয়। আর এক ধরনের জাইলেম যেটাকে আমরা বলবো মেটাজাইলেম, যারা পরবর্তীতে উৎপন্ন হয়েছে, উৎপত্তির পশ্চাৎ ভাগে আমরা বলতে পারি, আকৃতিতে বড় হয়, আকৃতিতে বড় হয়, এটা আমরা মাথায় রাখবো। ওকে, তো এই প্রোটোজাইলেম আর মেটাজাইলেমের ওপর জাইলেম কলার যে অ্যারেঞ্জমেন্ট সেটা আবার দু রকমের একটা টাইপস থাকে, খুব ইম্পর্ট্যান্ট।
এটা আসতে পারে প্রশ্ন। জাইলেম কলার অ্যারেঞ্জমেন্টের উপর ভিত্তি করে প্রোটোজাইলেম এবং মেটাজাইলেম যে রয়েছে দুটো ক্যাটাগরি আমরা দেখতে পারবো। একটাকে বলবো এন্ডার্ক, আর একটাকে বলবো এক্সার্ক। এন্ডার্ক প্রকৃতির ভাস্কুলার বান্ডিল, এক্সার্ক প্রকৃতির ভাস্কুলার বান্ডিল। কাদের বলবো ছবিটা আমরা করি তাহলে স্পষ্ট হয়ে যাবে। ধরে নাও এটা একটা প্রস্থচ্ছেদ, এটা একটা প্রস্থচ্ছেদ, পিজার মতো একটা সেকশন আমরা কাটি কেন্দ্রীয় ভাগের থেকে, এইখানেও একটা প্রস্থচ্ছেদ আমরা কেটে নিই কেন্দ্রীয় ভাগের থেকে। এবার এটা কেন্দ্র, এটা পরিধির দিক, পরিধির দিকটাকে আমরা কর্টেক্স বলবো, কেন্দ্রের দিকটাকে পরিচক্র বলবো। তো কর্টেক্সের কেন্দ্রের দিকে যদি প্রোটোজাইলেম থাকে পিএক্স দিলাম প্রোটোজাইলেম, আর মেটাজাইলেমকে এমএক্স দিচ্ছি মেটাজাইলেম, তাহলে এই ধরনের অ্যারেঞ্জমেন্টকে আমরা বলবো এন্ডার্ক। কি লিখবো? কেন্দ্রের দিকে প্রোটোজাইলেম ও পরিধির দিকে মেটাজাইলেম থাকলে জাইলেমের এই ধরনের বিন্যাসকে আমরা বলবো এন্ডার্ক। এবং মনে রাখার মতো বিষয় কি যে এই এন্ডার্ক অ্যারেঞ্জমেন্ট শুধুমাত্র কাণ্ডের ক্ষেত্রে দেখা যায়। কিসের ক্ষেত্রে দেখা যায়? কাণ্ডের ক্ষেত্রে। তা সে একবীজপত্রী হোক দ্বিবীজপত্রী হোক সেটা আমরা পরে জানবো ইন ডিটেলস যখন টিস্যু সিস্টেম পড়বো। আর এক্সার্ক প্রকৃতির কাদের বলবো আমরা? যাদের কেন্দ্রের দিকে মেটাজাইলেম এবং বাইরের দিকে প্রোটোজাইলেম। মেটাজাইলেম ও বাইরে প্রোটোজাইলেম থাকলে তাকে আমরা বলবো এক্সার্ক। কাদের ক্ষেত্রে দেখা যায়? মূলত মূলের মধ্যে এক্সার্ক প্রকৃতির অ্যারেঞ্জমেন্ট দেখা যায়। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে প্রোটোজাইলেম মেটাজাইলেম কি জিনিস, একটা ব্যাপার। আরেকটা হচ্ছে এন্ডার্ক বা এক্সার্ক কাদের ক্ষেত্রে দেখা যায়? মূলের ক্ষেত্রে কি দেখা যায়, এন্ডার্ক না এক্সার্ক? অবভিয়াসলি এক্সার্ক দেখা যায়। এক্সার্কটা কি ধরনের? মেটাজাইলেম ভেতরের দিকে না প্রোটোজাইলেম ভেতরের দিকে না প্রোটোজাইলেম বাইরের দিকে না মেটাজাইলেম ভেতরের দিকে? তাহলে এক্সার্কের ক্ষেত্রে মেটাজাইলেম বাইরের দিকে ভেতরের দিকে থাকবে, প্রোটোজাইলেম বাইরের দিকে। প্রোটো আগে যেটা এসছে সেটা ভেতরের দিকে থাকবে, পরে যে এসছে সে বাইরের দিকে থাকবে, খুব স্বাভাবিক। তাহলে সেটাকে আমরা বলবো এন্ডার্ক, যে আগে আছে ভেতরে আছে এন্ডার্ক। প্রোটোজাইলেম অ্যাকচুয়ালি প্রোটোজাইলেমের অবস্থানটা লক্ষ্য করো, প্রোটোজাইলেম যদি ভেতরে থাকে এন্ডো মানে ভেতরে এন্ডার্ক, প্রোটোজাইলেম যদি বাইরে থাকে এক্সার্ক। এন্ডার্ক প্রকৃতির অ্যারেঞ্জমেন্ট দেখা যায় কাণ্ডের ক্ষেত্রে, এক্সার্ক প্রকৃতির অ্যারেঞ্জমেন্ট দেখা যায় মূলের ক্ষেত্রে। তো এখান থেকে প্রশ্ন আসার কিন্তু এমসিকিউ একটা প্রবল সম্ভাবনা রয়েছে। ওকে, তো জাইলেম সম্পর্কে মোটামুটি আলোচনা হয়ে গেল আমাদের। এবারে জাইলেমের মধ্যে দিয়ে জলের পরিবহন কিভাবে হয় সেটা একটু আলোচনা করে নিই আমরা। নেক্সট আমরা ফ্লোয়েম নিয়ে আলোচনা করব। জাইলেম কলার যদি ছবি আমরা দেখি, জাইলেমের মধ্যে কি ছিল? ভেসেলস, তাই না? এই রকম দেখতে ভেসেলস। ভেসেলস বলতে ট্রাকিয়া, যেটা ফ্লাওয়ার ভাসের মতন, ফুলের ইয়ের মতন দেখতে হয়। আচ্ছা, তারপর ছিল ট্রাকিড। তারপর কি ছিল? ট্রাকিড। ট্রাকিড দেখতে এইরকম, ত্রিভুজাকার হবে ট্রাকিড। ট্রাকিড। আচ্ছা, তারপর কি ছিল? জাইলেম প্যারেনকাইমা। সাপোজ জাইলেম প্যারেনকাইমা। তারপর কি ছিল? জাইলেম তন্তু। তারপর কি ছিল? সাপোজ এটা হচ্ছে জাইলেম তন্তু। ওকে, এটা কি? ট্রাকিয়া। এটা কি? ট্রাকিয়ার আরেকটা নাম আমরা মাথায় রাখবো, ইংরেজি নামটা খুব ইম্পর্টেন্ট, ভেসেলস। ট্রাকিড, জাইলেম প্যারেনকাইমা,
এটা জাইলেম তন্তু, নিচেই করে দিই, জাইলেম তন্তু। তো এর মধ্যে দিয়ে জল কিভাবে পরিবাহিত হয়, ওয়াটার কন্ডাকশন, জলের পরিবহন, ওয়াটার কন্ডাকশন, অবভিয়াসলি ওয়াটার কন্ডাকশন, কারণ জাইলেম শুধু জল পরিবহন করে, ওয়াটার অ্যান্ড মিনারেল, ওয়াটার কন্ডাকশন থ্রু জাইলেম। প্রশ্ন আসে যে এটা একমুখী হয় না উভমুখী হয়। অবভিয়াসলি আমরা সেটা জানি, ওয়াটার কন্ডাকশন থ্রু জাইলেম কোথা থেকে কোথায় হয়, রুট টু লিভস, মূল থেকে পাতাতেই হয়। সো এটা কি ইউনিডাইরেকশনাল, একমুখী, এটাকে আমরা কি বলতে পারি, ইউনিডাইরেকশনাল বা একমুখী প্রবাহ দেখা যায়। জাইলেমের মধ্যে দিয়ে কী ধরনের প্রবাহ দেখা যায়, একমুখী জলের প্রবাহ দেখা যায় বা ইউনিডাইরেকশনাল, রুট টু লিভস, মূল থেকে পাতাতে হয়। তো মূল থেকে পাতাতে কিভাবে হয়, সাপোজ এই টোটালটা, এই 1 2 3 4 এই টোটালটা মিলে হচ্ছে আমার জাইলেম, এই টোটালটা মিলে হচ্ছে, এই টোটালটার মধ্যে দিয়ে আমার জল যাবে, মূল থেকে কাণ্ডের মধ্যে দিয়ে টোটালটার মধ্যে দিয়ে জল যাবে। তো এইখানে এই টোটাল এই বডিটার মধ্যে থ্রি ডাইমেনশনাল যদি দেখি, এই বডিটার মধ্যে অনেকগুলো এরকম ছিদ্র ছিদ্র থাকে, আর ভেতরে তো ছিদ্র রয়েইছে, আর পুরো বডিটার মধ্যে ছিদ্র থাকে, এগুলোকে বলা হয় পিত, এগুলোকে কি বলা হয়, পিত। ওকে, তো এর মধ্যে দিয়ে জল প্রবাহিত হবে, ওয়াটার প্লাস মিনারেল, এটার মধ্যে দিয়ে জল প্রবাহিত হবে। আচ্ছা, এইখানে যদি ট্রাকিডের ক্ষেত্রে যাই, সরাসরি মুভমেন্ট হচ্ছে, ভেসেলসের ক্ষেত্রে, ট্রাকিডের ক্ষেত্রে কিন্তু জলের মুভমেন্টটা একটু অন্যরকমভাবে হয়। ট্রাকিডের ক্ষেত্রে একটা কানেকশন থাকে এইভাবে, তো ট্রাকিডের মধ্যে ট্রান্সভার্স ওয়েতে বা তির্যকভাবে জলের প্রবাহ হয়। কীরকম, সাপোজ জলটা যাচ্ছে এখান থেকে সাডেনলি এইখানে যাবে, আবার জল যাচ্ছে, আবার সাডেনলি এইভাবে যাবে, তো ট্রান্সভার্স ভাবে প্রবাহিত হয় ট্রাকিয়ার মধ্যে দিয়ে, ট্রাকিডের মধ্যে দিয়ে। আচ্ছা, এবার জাইলেম প্যারেনকাইমার মধ্যে দিয়ে যখন জল যাচ্ছে, জল সোজা যেতে যেতে হঠাৎ করে এইভাবে মুভ করে যায়, জল সোজা যেতে যেতে হঠাৎ করে এইভাবে জাইলেম তন্তুর দিকে চলে যায়। এই ধরনের ওরিও বা রেডিয়াল প্রবাহ বলা হয়, রেডিয়াল মুভমেন্টও বলা হয়। আবার অনেক সময় ভেসেলসের মধ্যে দিয়ে যেতে যেতে এই পিতগুলো দিয়ে এইখানে আসতে পারে, আবার এখান দিয়ে এখানে যেতে পারে, এখান দিয়ে এখান থেকে পার্শ্ববর্তী কোষগুলোতেও যেতে পারে অনেক সময়। ইউনিডাইরেকশনাল, যদিও প্রবাহটা একদিকেই হয়, কিন্তু পার্শ্ববর্তী কোষগুলোকেও এ জল প্রোভাইড করতে থাকে। পাতাতে যায় জল কারণ আমার ফটোসিনথেসিস হবে বলে, পাশাপাশি কোষের সজীবতা বজায় রাখার জন্য আমার একটা জলের প্রয়োজন হয়, তখন রেডিয়াল মুভমেন্ট হয়, তখন কি হয়, রেডিয়াল মুভমেন্ট হয় ওয়াটারের। ওকে, পার্শ্ববর্তী কোষ থেকে। তো এইভাবে আমার ওয়াটার কন্ডাকশন হয় থ্রু জাইলেম ফ্রম রুট টু লিভস। এবং জাইলেমের মধ্যে দিয়ে যে জলের টোটাল পরিবহনটা হলো ইউনিডাইরেকশনাল পরিবহন, এটাকে অনেক সময় অ্যাপোপ্লাস্টিক মুভমেন্টও বলা হয়, অ্যাপোপ্লাস্টিক মুভমেন্ট। কেন, কারণ দেখো এই কোষ মাঝখানে একটা গ্যাপ রয়েছে, কোষান্তর গ্যাপ, সেল স্পেস রয়েছে, স্পেস থেকে আবার একটা কোষে গেল, আবার স্পেস, আবার একটা কোষে গেল, এই ধরনের যে মুভমেন্ট হচ্ছে, একটা কোষ থেকে বেরিয়ে ফাঁকা স্থান, কোষান্তর গ্যাপ, তারপর আবার একটা কোষ, এই ধরনের মুভমেন্টকে অ্যাপোপ্লাস্টিক মুভমেন্ট বলা হচ্ছে। ওকে, তো জাইলেম সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেলো। অ্যাপোপ্লাস্টিক মুভমেন্ট কার মধ্যে দেখা যায়, ইউনিডাইরেকশনাল মুভমেন্ট কাদের মধ্যে দিয়ে দেখা যায়, রেডিয়াল মুভমেন্ট কোন সেল, জাইলেম কোন সেল মধ্যে দিয়ে দেখা যায়, ওয়াটারের যে মুভমেন্ট কন্ডাকশন থ্রু রেডিয়াল মুভমেন্ট, সেটা কে প্রদর্শন করে, জাইলেম প্যারেনকাইমা প্রদর্শন করে, আমরা সেটা দেখে নেব। ওকে, কোনগুলো লিভিং কোনগুলো ডেড সেগুলো আমরা দেখলাম। নেক্সট আমরা চলে যাচ্ছি ফ্লোয়েমে, খুবই ইম্পর্টেন্ট পার্ট ফ্লোয়েম। এই ফ্লোয়েমের মুভমেন্ট কি, ফ্লোয়েম কলা কী করে আমরা জানি যে পাতায় উৎপন্ন খাদ্যবস্তুকে সারা শরীরে পৌঁছে দেয়, তাই না? পাতায় উৎপন্ন খাদ্যবস্তুকে কোথায় পৌঁছে দেয়, সারা শরীরে পৌঁছে দেয় কে, ফ্লোয়েম। ফ্লোয়েম কলা। এবার পাতায় কি ধরনের খাদ্যবস্তু উৎপন্ন হয়, সরল শর্করা, দ্যাট ইজ C6H12O6 গ্লুকোজ। বাট এখানে প্রশ্ন আসে যে পাতার মধ্যে উৎপন্ন গ্লুকোজ
কি ফ্লোয়েমের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। কারণ গ্লুকোজ জানি আমরা পরবর্তীতে যখন যেখানে স্টোর হয় সেখানে স্টার্চ হিসাবে স্টোরেজ হয় ইন দ্য ফর্ম অফ স্টার্চ, তাই না, যেটা হোমোপলিস্যাকারাইড। কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন আমরা সেটা আলোচনা করেছি, আমি তোমাদের সেই লিঙ্কগুলো দিয়ে দেবো, কার্বোহাইড্রেটের ভিডিওটা দেখে নেবা, স্টার্চের ফরমেশনটা কীভাবে হয়েছে, কত গ্লাইকোসাইডিক বন্ধন আছে ওখানে, তার সাব ইউনিটগুলো কি, অ্যামাইলোপেকটিন। যাই হোক, তো ফ্লোয়েমের মধ্যে আমরা যেটা আলোচনা করব যে ফ্লোয়েমের মাধ্যমে আমার খাদ্যবস্তু প্রবাহিত হয়। কী ধরনের খাদ্যবস্তু প্রবাহিত হয় প্রশ্নচিহ্ন, সেটা হচ্ছে অলওয়েজ সুক্রোজ। কী জিনিস? সুক্রোজ, ডাইস্যাকারাইড। সুক্রোজকে কী বলা হয়? ডাইস্যাকারাইড। এটা কিন্তু ইনভার্ট সুগার নামেও পরিচিত, এটা কিন্তু ইনভার্ট সুগারও বলা হয়, ডাইস্যাকারাইড অর ইনভার্ট সুগার। সুক্রোজের পলিমার হয় আবার, জানো তো, ডাইস্যাকারাইডেরও পলিমার হয়। সুক্রোজের পলিমারকে ইনিউলিন বলা হয়। আচ্ছা, তো সুক্রোজ রূপে ফ্লোয়েমের মধ্যে দিয়ে কিন্তু খাদ্যবস্তুটা প্রবাহিত হয়। তো এই ফ্লোয়েম কলা মধ্যে দিয়ে খাদ্যবস্তু প্রবাহিত হয়, ভালো কথা। ফ্লোয়েম কলা কী কী কোষ দ্বারা গঠিত? প্রথম যে কোষটা সেটা হচ্ছে সিব নল বা সিব টিউব। সিব নল বা ইংরেজিতে সিব টিউব। তার সঙ্গে থাকে তার বন্ধু সঙ্গী কোষ, তার বন্ধুকে সঙ্গী কোষ। তারপর ফ্লোয়েম প্যারেনকাইমা অ্যাজ লাইক জাইলেম প্যারেনকাইমা অ্যান্ড ফ্লোয়েম তন্তু অ্যাজ লাইক জাইলেম তন্তু। তো এবারে প্রশ্ন আসবে যে এই ফ্লোয়েম কলার কোষগুলোর কোনগুলো জীবিত, কোনগুলো মৃত। এখানে আমরা মোস্টলি লিভিং এরা কিন্তু বেশিরভাগই জীবিত। ব্যতিক্রমী কিছু আছে যারা আমার মৃত। ফ্লোয়েম কলার বেশিরভাগই জীবিত, একজন শুধুমাত্র মৃত। সেটা হচ্ছে ফ্লোয়েম তন্তু, এই কিন্তু ডেড, বাকিগুলো লিভিং এক্ষেত্রে। ওকে, এবারে সিবনল সঙ্গী কোষ, আবার সেই জিমনোস্পার্মের গল্প আসবে। জিমনোস্পার্ম বেচারা হতভাগা জিমনোস্পার্ম, সেই হতভাগা জিমনোস্পার্ম জাইলেমের ক্ষেত্রে দেখেছিলাম ওর ভেসেলস নেই, সফটউড থাকে। জিমনোস্পার্ম এখানেও দেখব সিবনল নেই। জিমনোস্পার্মদের সিবনলের পরিবর্তে সিব কোষ থাকে, সিবনল থাকে না, কিন্তু সিব কোষ থাকে। তাহলে সিবনল এবং সিব কোষ অনেকটা সিমিলার বস্তু। সিব কোষ, এটা প্রশ্ন আসতে পারে, সিব কোষ কাদের দেখা যায়? ওয়ান অ্যান্ড অনলি জিমনোস্পার্ম। যদিও এর সঙ্গে ফার্নদেরও দেখা যায়, এফিআর ফার্ন অর্থাৎ টেরিডোফাইট। টেরিডোফাইটদের মধ্যেও কিন্তু এই সিবনল থাকে না, সিব কোষ থাকে। আচ্ছা, সঙ্গী কোষও থাকে না, সঙ্গী কোষ থাকে না, কিন্তু অ্যালবুমিনাস কোষ থাকে। কেমন? ওকে, ফ্লোয়েম তন্তুকে আরেকটা নামে ডাকা যেতে পারে, বাস্ট ফাইবারও বলা হয়, বাস্ট তন্তু বলে। ফ্লোয়েম তন্তুকে কি বলে? বাস্ট তন্তু নামে ডাকা হতে পারে। আচ্ছা, ফ্লোয়েমের ক্ষেত্রে জাইলেমের যেরকম অ্যারেঞ্জমেন্ট ছিল এন্ডার্ক এক্সার্ক, ফ্লোয়েমের ক্ষেত্রে কিন্তু সেরকম অ্যারেঞ্জমেন্ট নেই, দরকার নেই। তো ফ্লোয়েম সুক্রোজকে পরিবহন করে। ফ্লোয়েমের মধ্যে সিবনল, সঙ্গীকোষ, প্যারেনকাইমা তন্তু থাকে, যার মধ্যে সিবনল, সঙ্গীকোষ, প্যারেনকাইমা লিভিং, তন্তু হচ্ছে ডেড। জিমনোস্পার্মদের ক্ষেত্রে সিবনলের জায়গায় সঙ্গীকোষ থাকে, সিবনলের জায়গায় সিব কোষ থাকে এবং সঙ্গীকোষের জায়গায় অ্যালবুমিনাস কোষ থাকে। এবার আমরা পড়ব ফ্লোয়েমের মাধ্যমে ওয়াটার কন্ডাকশনটা কিভাবে সংগঠিত হয়। ফ্লোয়েমের মধ্যে দিয়ে ওয়াটার কন্ডাকশন থ্রু ফ্লোয়েম কিভাবে সংগঠিত হয়। তো আমরা একটা ছবি করে নিই। ফ্লোয়েম, এটা আমরা সিবনলের সঙ্গী করব, সিবনল
সিপ নলের ক্ষেত্রে একটা জিনিস থাকে যেটাকে বলা হয় সিপ প্লেট। এই যে এঁকেছি এটাকে বলা হচ্ছে, এদিকে করি সরি, সিপ প্লেট। সিপ প্লেট, সিপ প্লেট কিন্তু থাকে। এই দেখো এর স্ট্রাকচারটা অনেকটা ভেসেলসের মতন। ভেসেলসের ক্ষেত্রে কিন্তু সিপ প্লেট ছিল না, সিপ প্লেট ছিল না, অর্থাৎ ট্রাকিয়ার ক্ষেত্রে সিপ প্লেট নেই, কিন্তু সিপ নলের ক্ষেত্রে সিপ প্লেট আছে। এবং সিপ প্লেটের মধ্যে অনেক ছিদ্র থাকে গোল গোল, এগুলোকে সিপ পোর বলে। এগুলোকে কি বলে? সিপ পোর, সিপ ছিদ্র। আচ্ছা, এর সঙ্গেই থাকবে কম্পেনিয়ন সেল। এর সঙ্গে কি আছে? কম্পেনিয়ন সেল। এর সঙ্গে আছে কম্পেনিয়ন সেল বা সঙ্গী কোষ। তারপরেই ধরো আবার রয়েছে আমার সিপ নল বা সিপ টিউব। ওকে, এরপরে অ্যাজ ইট ইজ ফ্লোয়েম প্যারেনকাইমা এবং তন্তু। সাপোজ এরকম তন্তুটা রয়েছে আমার। ওকে, এটা অ্যারেঞ্জমেন্ট। এই টোটালটা মিলিয়ে আমার ফ্লোয়েম তৈরি হচ্ছে। এবার এর মধ্যে থেকে কিভাবে আমার সুক্রোজ প্রবাহিত হচ্ছে। সাপোজ এটা আমার পাতা, ওকে, লিভস। ফ্লোয়েমের মধ্যে দিয়ে যে এই যে সুক্রোজ যাচ্ছে এটাকে ফ্লোয়েম লোডিং অ্যান্ড আনলোডিং বলে। ফ্লোয়েম লোডিং অ্যান্ড আনলোডিং। এই লিভস থেকে সুক্রোজটা আসবে, লিভস থেকে কি আসবে? সুক্রোজ আসবে, কিন্তু এর জন্য এটিপি খরচা করতে হবে। এটিপি খরচা করে লিভস থেকে কে আসলো? সুক্রোজ। সুক্রোজ আসলো, কোথায় পৌঁছলো? কম্পেনসিলে। কম্পেনিয়ন সেল থেকে এবার ও সিপ পোর দিয়ে নিচের দিকে নামবে বা উপরের দিকে উঠবে, যেখানে আমার দরকার। এখান থেকে এখানে আসবে, সিপ পোর দিয়ে নিচে নামতে পারে বা উপরে যেতে পারে। ওকে, তাহলে সোর্স অর্থাৎ পাতা, পাতা থেকে কম্প্যানিয়ন সেল, কম্প্যানিয়ন সেল থেকে সিপ টিউব বা সিপ নল, সিপ নলের মধ্যে দিয়ে সিপ প্লেট, সিপ পোর, ছিদ্র হয়ে রিকোয়ার্ড সেল। রিকোয়ার্ড সেল, যে সেলের আমার এনার্জি দরকার হবে সে সেলকে সুক্রোজ পাঠিয়ে দেবে, সে গ্লাইকোলাইসিস করবে। সুক্রোজ ডাইস্যাকারাইড, সেটাকে ভেঙে গ্লুকোজ তৈরি করবে, গ্লুকোজের গ্লাইকোলাইসিস হবে, পাইরুভিক অ্যাসিড তৈরি হবে, সে ক্রেবস চক্র করবে, এটিপি পাবে। ওকে, তো এই হয়ে গেল আমার প্লান্ট অ্যানাটমির মধ্যে যা যা ছিল টিস্যু, বিশেষ করে টিস্যু। নেক্সট আমরা পড়বো টিস্যু সিস্টেম সম্পর্কে। তো এই যে আমরা প্ল্যান্ট টিস্যু, প্ল্যান্ট অ্যানাটমি যে প্ল্যান্ট টিস্যুটা পড়লাম, এই প্ল্যান্ট টিস্যু থেকে যে যে এমসিকিউগুলো আসতে পারে তার পিডিএফ লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। নেক্সট আমরা আলোচনা করবো টিস্যু সিস্টেম। থ্যাংক ইউ।